This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের শনিবারের থার্ড আই। সাধারণত শনিবার প্রসূন গুপ্ত আসেন প্রসূনের পাঞ্চ নিয়ে। উনি অসুস্থ থাকায় আজকে থার্ড আই নিয়ে এসেছি আমি। প্রসূনদা খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন, উনি এলে আবার ফিরে আসবেন আপনাদের কাছে। যাকে তৃণমূলের রদবদল হচ্ছে, এটা আপনারা সকলেই খবর পেয়ে গেছেন। সাংগঠনিক রদবদল করছেন 2026কে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ খবর পুরনো, এ খবর নিয়ে নতুন কিছু বলার নেই। কিন্তু আপনাদের মধ্যে বহু দর্শক আছেন যারা জানতে চান রদবদলটা কেমন হবে। অভিষেক ব্যানার্জি যখন চোখের অপারেশন করতে আমেরিকা চলে যান, তার আগেই তিনি একটা লিস্ট তৈরি করে গিয়েছিলেন যে কিরকম সাংগঠনিক রদবদল কোথায় কোথায় হবে। সেই লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে অ্যাপ্রুভও করেছেন, ঘোষণা শুধু হয়নি। ঘোষণা কবে হবে? ঘোষণা হওয়ার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে সামনেই, মানে আজকে আপনাদের রেজাল্ট বেরোচ্ছে 6টা বিধানসভার। এই একটা হার্ডল পেরোলো। আর একটা হার্ডল হচ্ছে যে আগামী যে বিধানসভার অধিবেশন, সেই অধিবেশন শেষ হতে হতে ডিসেম্বরের মাঝামাঝি, সম্ভবত যতদূর খবর পাচ্ছি ডিসেম্বরের মাঝামাঝি রদবদলের ঘোষণা হয়ে যাবে। কেমন রদবদল হবে? তৃণমূল এখন অপ্রতিরোধ্য পশ্চিমবাংলায়। তৃণমূলকে হারানোর অবস্থায় নেই কোনো রাজনৈতিক দলই। তাহলে রদবদলের কি প্রয়োজন হলো? রদবদলের কোপ কাদের কাছে, কাদের ঘাড়ে পড়তে চলেছে, আর রদবদলের নতুন কারা আসতে চলেছে, সেই নিয়েই হবে আজকের থার্ড আই। দেখুন, সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলই তাদের প্রয়োজন অনুসারে মাঝে মাঝেই সাংগঠনিক রদবদল করে। এটা কোনো নতুন খবর না, নতুন কিছু না। কিন্তু তৃণমূল নিয়ে আগ্রহ তুঙ্গে। আমি কমপক্ষে ধরে নিন 100-4-5 ফোন পেয়েছি যে তৃণমূলের অন্দরের খবর আপনার কাছে সবচেয়ে বেশি থাকে, তাই আপনি যদি তৃণমূলের কি ধরনের রদবদল হচ্ছে একটু আলোচনা করেন, ভালো হয়। দেখুন, তৃণমূল কেন, বিজেপিরও অন্দরের খবর আমাদের কাছে থাকে, বামপন্থীদেরও থাকে, কিন্তু কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক রদবদল নিয়ে অনুষ্ঠান করতে হবে এটা কখনো ভেবে দেখিনি আমরা। কারণ এটা করা আমাদের কাছে ঠিকও মনে হয়নি। কিন্তু আপনাদের অনুরোধে, যেহেতু 400-500 লোক ফোন করেছেন, মেসেজ করেছেন যে তৃণমূলে কি ধরনের রদবদল হচ্ছে বা তৃণমূল কোন জায়গায় ট্রানজিশন পিরিয়ডে আছে, কোন জায়গায় যেতে চাইছে, সেইটা যদি একটু আভাস দেন। আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা বিভিন্ন সূত্র থেকে যা খবর পেয়েছি, সূত্রগুলো বলা যাবে না, সেই সংবাদ মাধ্যমে সূত্রের মারফত খবর নয়। এই সূত্রগুলো একেবারে অথেন্টিক এবং এই সূত্রগুলোর নাম বললে তারা বিপদে পড়তে পারেন বলেই তাদের নামটা এই মুহূর্তে বলছি না। আপনারা জেনে রাখুন যে আমাদের যে সূত্র মারফত খবর আমরা বলি, সেগুলো শুধু সেই সূত্রের পরিচয় গোপন করার জন্য, সত্যকে গোপন করার জন্য নয়। যাকে সূত্রের খবর যেটা, সেটা হচ্ছে তৃণমূল এবার কিন্তু একটা উন্নততর তৃণমূলকে আমরা দেখতে চলেছি। কেন এ কথা বলছি উন্নততর তৃণমূল? কারণ তৃণমূলে মানে আমরা যেটা দেখে এসেছি চিরাচরিত ভাবে, ধরুন কেউ একজন ওয়ার্ড সভাপতি, তিনি যখন ওয়ার্ড কমিটি করবেন, ওয়ার্ডের যারা তার পছন্দের লোক তাদেরকে নিয়েই তিনি কমিটি তৈরি করেন। এক্ষেত্রে বহু যোগ্য মানুষ বাদ চলে যান। একইভাবে ব্লক, অঞ্চল, জেলা সব জায়গাতেই যিনি সভাপতি হন, তার কাছের লোকেরা বা তাকে তৈলমর্দনকারী, তাকে পদলেহনকারী যারা, তারাই কিন্তু মানে বিভিন্ন জায়গায় পদে আসীন হয়ে যায়। এটা দীর্ঘদিনের একখানা রোগ, শুধু তৃণমূলের না, এটা কংগ্রেসেরও রোগ, বিজেপির তো আছেই। বামপন্থীদের মধ্যে এই ব্যাপারটা নেই। তারা চেষ্টা করেন যে বিভিন্ন জায়গা থেকে যোগ্যতম ব্যক্তিদেরকে সামনে আনা, তবে সেখানেও লবি চলে না তা না, কিন্তু তৃণমূল বা কংগ্রেস বা বিজেপির মতন প্রকট না।
পদ পাওয়া নিয়ে, টিকিট পাওয়া নিয়ে বিজেপিতে যে আকচিটা চলে, তৃণমূলে হয়তো সেটা নেই। কারণ তৃণমূলের যত যেখানেই যা টিকিট ঘোষণা হোক, সে পঞ্চায়েত পুরসভা স্তরে হোক বা বিধায়ক সাংসদ স্তরে হোক, সবটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে অনুমোদন করেন। প্রতিটি নাম খুঁটিয়ে দেখেন, প্রত্যেকের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু অনুমোদন করেন। এটা একদম আপনাদেরকে জেনে বলছি। তাই এইখানে মানে কোনো প্রার্থীর বিরোধিতা করা, এটা তৃণমূলের বিরোধিতা করার সমতুল হয়ে যায়। কিন্তু সাংগঠনিক পদে ব্লক স্তর পর্যন্ত মোটামুটি নজর রাখে তৃণমূল কংগ্রেস। তার পরের স্তরটা নজর রাখা সম্ভব না, কারণ এই যে এত ৮০,০০০ ৮৫,০০০ বুথ, প্রত্যেকের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে করাটা অসম্ভব। সেখানে ব্লক স্তর পর্যন্ত নিঃসন্দেহে তৃণমূল খবর রাখে। এবার তো আরো গভীরে গিয়ে তারা খবর নেওয়া শুরু করেছে, ওয়ার্ড অঞ্চল স্তরেও তারা খবর নিচ্ছেন। এটা বাস্তব সত্য। তৃণমূলে আইপ্যাক নামে একটি এজেন্সি কাজ করে, আপনারা জানেন। কিন্তু আপনারা যেটা জানেন না, আরো দুটো এজেন্সি আছে তারা কাজ করে। সঙ্গত কারণে এই নামটা বলছি না দুটো এজেন্সি। এই দুটো এজেন্সিও তারা কিন্তু কাজে লাগিয়েছে এই বিভিন্ন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নেতাদের চাল চরিত্র সম্বন্ধে জানতে, এবং সেখান থেকেই তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। তার ভিত্তিতে এবারের লিস্ট তৈরি হয়েছে। এবারের লিস্টে তাহলে কারা বাদ যাচ্ছে দেখুন, আপনাদেরকে বলে রাখি, মুর্শিদাবাদের আবু তাহের খানের ওপর দল বেশ রুষ্ট। কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, হ্যাঁ, মহুয়া মৈত্রের ওপরও দল রুষ্ট। কি কারণে রুষ্ট না রুষ্ট এইগুলো বিশদে আলোচনা করতে চাইছি না, কারণ এটা একদম তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। তবে মহুয়া মৈত্র সম্বন্ধে যতটুকু খবর পাচ্ছি, তার দলের কর্মীরাই তার উপর রুষ্ট হয়ে গিয়েছে। কারণ মহুয়া মৈত্র নাকি, আমি নাকি কথাটা ইচ্ছে করে জুড়ে দিলাম, কারণ সব কর্মীদের কথা তো সঠিক ধ্রুব সত্য বলে মেনে নেওয়া যায় না। তবে বহু কর্মীর সাথে আমি কৃষ্ণনগরে গিয়ে কথা বলেছি, সেখানে বহু কর্মী বলছেন মহুয়া মৈত্র অত্যন্ত বিসদৃশ আচরণ করেন কর্মীদের সাথে, এবং কাউকে তোয়াক্কা করেন না, পাত্তা দেন না, নিজের মতন করে চলতে চান। এরকম একটা অভিযোগ আমি কর্মীদের কাছ থেকেই পেয়েছি। মানে আমি পেয়েছি বললে ভুল হবে, আমাদের টিম পেয়েছে। কারণ আপনারা জানেন যে আমরা গত বিধানসভায় বা গত লোকসভায় যেভাবে সমীক্ষা করেছি এবং এক্সটেন্সিভলি করেছি, লোকসভার সমীক্ষা তো খুব গভীরে গিয়ে করেছি, একদম গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে করেছি। সেক্ষেত্রে আমরা যেমন সাধারণ মানুষের সাথে কথা বলে আপনাদের সমীক্ষা দেখিয়েছি, কিছু রাজনৈতিক দলের নেতাদের সাথেও আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা তথ্য সংগ্রহ করেছি, কিন্তু সেগুলো সমীক্ষায় দেখায়নি। আজ সে কথা বলছি কারণ মহুয়া মৈত্র সম্বন্ধে কিন্তু তার দলের বহু কর্মীদের, আমি বলতে পারি অন্তত ৭০-৭৫% কর্মী মহুয়া মৈত্রের ব্যবহারে রুষ্ট। তার উন্নয়ন নিয়ে, তার বক্তব্য নিয়ে নিঃসন্দেহে কিছু বলার নেই। ভারতবর্ষে যতগুলি এখন সংসদে ভালো বক্তা আছেন, অন্যতম শ্রেষ্ঠ মহুয়া মৈত্র, এ নিয়ে কোনো ভুল নেই। মাঝে মাঝেই তিনি বিতর্কে জড়িয়ে পড়েন, মাঝে মাঝেই তাকে বিভিন্ন রকম বিসদৃশ মন্তব্য করতে দেখা যায়। এটা তৃণমূল ভালোভাবে নিচ্ছে না, বিশেষত অভিষেক ব্যানার্জি নিচ্ছেন না বলে আমাদের কাছে খবর। দেখুন, তৃণমূল এমন একটা দল যাদের মহিলা ব্রিগেডটা খুব শক্তিশালী, খুব, মানে সংসদে বলুন, রাজ্যে বলুন, তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেডের তুলনা হয় না আর কোনো রাজনৈতিক দলের সাথে। অসম্ভব ভালো বক্তা আছেন মহিলারা, সংগঠনে ভালো মহিলা আছেন। কিন্তু এই মহুয়া মৈত্র, তিনি হচ্ছেন নদিয়া জেলার সভাপতি। এবার সম্ভবত মহুয়া মৈত্র পদ খোয়াতে চলেছে। মহুয়া মৈত্র শুধু সাংসদ হয়েই থেকে যাবেন, সম্ভবত সভানেত্রী যে পদ সেটা তিনি রাখতে পারছেন না। একইভাবে অরূপ চক্রবর্তী তার পদ কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা আছে। অরূপ চক্রবর্তীর পদ থেকে যাওয়ার সম্ভাবনা আমাদের কাছে খবর অনুযায়ী আছে। উল্টো দিকে সায়নী ঘোষ, যুবনেত্রী, অত্যন্ত ভালো বক্তা, অত্যন্ত ভালো সংগঠক, নিঃসন্দেহে কোনো কিছু বলার নেই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাকে ১০০-তে অন্তত ৯৯.৯৯% মার্কস দিতেই হবে। তিনি একজন চিত্র তারকা, চিত্র জগৎ থেকে এসেছেন, অত্যন্ত অল্প বয়স, ছটফটে, চনমনে, দৌড়তে পারেন, পরিশ্রম করতে পারেন।
তার বিকল্প সত্যি সত্যি এই মুহূর্তে আমার অন্তত নজরে পড়ছে না, কিন্তু তিনিও পদ খোয়াতে চলেছেন না। তার প্রতি তৃণমূলের কোনো অভিযোগ নেই, তৃণমূল তার প্রতি রুষ্ট না, কিন্তু তিনি একাধারে সাংসদও বটে। একজন সাংসদ, তিনি সংসদের বিভিন্ন অধিবেশনে দিল্লিতে যাবেন, বিভিন্ন কাজে দিল্লিতে গিয়ে থাকবেন। তারপরে দলের যুব সংগঠনের মতন একখানা গুরুত্বপূর্ণ সংগঠন সামলানো তার পক্ষে হয়তো সম্ভব হবে না, এমনটাই মনে করছেন তৃণমূলের অন্দরমহল। তাই তাকে হয়তো এই পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে আরো ভালোভাবে সংসদে কনসেন্ট্রেট করার জন্য, এরকমটা আমাদের কাছে খবর আছে। আর একটা খবর আপনাদেরকে দিই, তৃণমূলের ছাত্র সংগঠনেও রদবদল হওয়ার সম্ভাবনা আছে। কারণ ছাত্র সংগঠনকে খানিকটা নিষ্ক্রিয় দেখিয়েছে এই গত বেশ কয়েকটা ইস্যুতে, বিশেষ করে আরজিকর ইস্যুতে ছাত্র সংগঠনকে সেভাবে আমরা দেখিনি। মানে তারা হয়তো ভালো কাজ করতেই পারেন, করেওছেন হয়তো, কিন্তু সেটা আমাদের নজরে বা মিডিয়ার নজরে পড়েনি। হতে পারে তারা ভেতরে ভেতরে অনেক ভালো কাজ করেছেন। আর একটা খবর হচ্ছে তৃণমূলের মহিলা সংগঠন, তার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মহিলা সংগঠনে কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলার সভাপতি বদল হতে পারে, কোপ পড়তে পারে উত্তরবঙ্গে রবীন্দ্রনাথ বাবু এবং গৌতম দেবের উপরেও কোপ পড়তে পারে। কোপ বলবো না, এখানেও তাকে যার কথা বলতে চলেছি তার দুটি পদ আছে, একাধারে তিনি বিধায়ক আবার জেলা সভাপতি। তিনি হচ্ছেন হাওড়া জেলার কল্যাণ ঘোষ। কল্যাণ ঘোষ আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো বন্ধু, আমি তার একজন গুণমুগ্ধ মানুষ, গুণগ্রাহী বলতে পারেন। এবং কল্যাণ ঘোষ অত্যন্ত ভালো সংগঠক, এর মধ্যে কোনো ভুল নেই। অত্যন্ত সততার সাথে রাজনীতিটা করে এসেছেন। তিনি যখন ছাত্র রাজনীতি করতেন তখন থেকে তাকে চিনি, এবং অত্যন্ত সততার সাথে রাজনীতি তিনি করেন, এর মধ্যে কোনো ভুল নেই। কল্যাণ ঘোষকে অব্যাহতি দেওয়া হচ্ছে এই কারণে, কারণ তিনি ডোমজুড়ের বিধায়ক। তিনি নিজের বিধানসভা এলাকার ডেভেলপমেন্ট, তাদের কাজকর্ম দেখা, তার মানুষের অভাব অভিযোগ শোনা, তারপরে জেলা জুড়ে কাজ করার মতন পরিস্থিতি কল্যাণ ঘোষের সম্ভবত নেই, এটা দল মনে করছে। আমরা যতদূর খবর পাচ্ছি কল্যাণ ঘোষেরও বদল হতে পারে। এই তো গেল মোটামুটি ব্যাপার। এর মধ্যে আর একটা কথা বলে রাখি, আইটি সেল, তৃণমূলের আইটি সেল, মানে বলা যায় যে কটি রাজনৈতিক দল আছে পশ্চিমবাংলায় যারা কাজ করে সবচেয়ে দুর্বলতম। আমি কংগ্রেসকে ধরছি না, সিপিএম, বিজেপি এবং তৃণমূলের মধ্যে যদি আপনি তুলনামূলক ভাবে কম্পারিজন করেন তাহলে দেখবেন তৃণমূলের আইটি সেল সবচেয়ে বেশি দুর্বল। যে ক্রাইসিস পিরিয়ডে, দলের যখন ক্রাইসিস হয় তখন যেভাবে নামার কথা, সোশ্যাল মিডিয়াকে চাঙ্গা করার কথা, সেইভাবে বা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করার কথা, সেটা করেনি। দেখুন, আইটি সেল মানেই তারা সত্যের ধারক বাহক এরকমটা নয়। আইটি সেল ন্যারেটিভ তৈরি করে। কারণ আজকাল আপনারা জানেন মিটিং এ লোক, মানে নিজের দলের লোকেরাই নেতাদের বক্তব্য শোনেন না, তো মানে যারা পাড়ার লোক তারা কি শুনবেন? তো তাই আইটি সেলের মাধ্যমে কিন্তু অনেকটাই নির্ভর করতে হয়। কারণ এখন মিটিং করে বা মিছিল করে সংগঠনকে চাঙ্গা নিশ্চয়ই করা যায়, কিন্তু মানুষকে যদি অ্যাওয়ার করতে হয়, যারা দলের সাথে যুক্ত নন অথচ দলের সমর্থক বা দলকে সমর্থন করতে চান, এই রকম মানুষকে যদি দলের দিকে টানতে হয়, সোশ্যাল মিডিয়া কোনো বিকল্প নেই। সেইখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াকে মনে হয়েছে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলের থেকে। কারণ দেখুন, যখন 150 গ্রাম বীর্য বা দেওয়াল ভাঙার গপ্প, আরজি করের কথা বলছি, বা ময়না তদন্তে গাফিলতির গপ্প, বা তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার গপ্প ছড়াচ্ছে সিপিএম এর আইটি সেল, তখন সেটাকে কমব্যাট করতে পারেনি তৃণমূলের আইটি সেল। হ্যাঁ, তৃণমূলের কিছু সমর্থকদের পোস্ট নিঃসন্দেহে সেই সময় কাজে লেগেছে, কিন্তু সমর্থকদের পোস্ট আর আইটি সেলের পোস্টের মধ্যে তফাৎ আছে। আমি শুনেছি, যতদূর শুনেছি, তৃণমূলের আইটি সেলের 40-45 জন আছেন। আমি তাদেরকে বিভিন্ন গেট টুগেদার বা তাদের নিজস্ব মিটিং এর ছবি দেখেছি, কিন্তু কোনো জনমত তৈরির মতন পোস্ট অন্তত আমাদের চোখে পড়েনি, সেভাবে পড়েনি। হ্যাঁ, শেষের দিকে তারা খানিকটা ঝাঁপিয়েছেন নিশ্চয়ই, কিন্তু প্রথম দিকে ন্যারেটিভ তৈরি করতে তারা ব্যর্থ হয়েছে। দেখুন, সত্যি মিথ্যে সব দিয়ে আইটি সেলকে চলতে হয়। আইটি সেলকে মানে প্রমাণ করতে হয় যে বিরোধী দল কতটা খারাপ। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই
গত নির্বাচনে, লোকসভা নির্বাচনের আগে বিজেপির আইটি সেল থেকে দুটো ছবি পোস্ট করে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে বেশ হইচই হয়েছিল। একটা হচ্ছে এক মহিলার কাপড় ধরে টানছেন আর এক পুরুষ, সেই ছবি। বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে এভাবেই নির্যাতিতা হন মহিলারা। আসলে সেই ছবি ছিল একটা ভোজপুরি সিনেমার ছবি। আর একটা ছবি ভাসিয়ে দেওয়া হয়েছিল যে রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। বলা হয়েছিল যে কলকাতার রাস্তায় এত গরু কাটা হয়েছে, কলকাতার রাস্তা নাকি রক্তে ভেসে গিয়েছে। সেই ছবিটি ছিল ঢাকা। তো সত্যি হোক মিথ্যে হোক, মানুষের মনে তাৎক্ষণিক প্রভাব ফেলেছিল এই ছবিগুলো। এবং পরে অবশ্য এই ছবির ফ্যাক্ট চেক করে জানা যায় ছবিগুলো জাল, ছবিগুলো মিথ্যে প্রপাগান্ডা। কিন্তু ততদিনে যা প্রচার করার বিজেপি করে ফেলেছিল। এই যে ধরুন রাত জাগার আন্দোলন, রাত জাগার আন্দোলন নিয়ে কত কিনা হলো, কত রকম ভাবে প্রচার হলো। এই প্রচারটা রুখে দিতে পারতো তৃণমূলের আইটি সেল, তারা পারেনি। মানে সত্যি সত্যি তারা পারেননি, এক্ষেত্রে তারা ব্যর্থ। তাই তৃণমূলের আইটি সেলকে ঝাড়াই বাছাই করে নতুন করে তৈরি করার একটা চিন্তা ভাবনা তৃণমূলের অন্দরে শুরু হয়েছে। যদিও আইটি সেল নিয়ে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য কতদূর বাস্তবায়িত হবে সেটা আমরা এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমরা এটা বুঝতে পারছি, অনুধাবন করছি তৃণমূলের আইটি সেলের বদলের আশু প্রয়োজন। মহিলা সংগঠনকে চাঙ্গা করতে চাইছে তৃণমূল, কারণ তৃণমূলের একটা বড় অংশ মহিলা সমর্থক। কারণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী বিভিন্নভাবে মহিলাদের হাতে আর্থিক ক্ষমতা প্রদান করে, মহিলাদের আর্থিকভাবে সমর্থ করে, আর্থিকভাবে তাদেরকে তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিগন্ত করে দিয়েছেন পশ্চিমবাংলায়, যেটা সারা বিশ্বের কাছে সমাদৃত হয়ে চলেছে। তাই মহিলাকেও, মানে মহিলা যে সংগঠন তাকেও তারা কিন্তু বেশ শক্তপোক্ত জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা আসবো এই সব কিছু নিয়ে, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের শনিবারের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। থার্ড আইতে আজকে আমরা আলোচনা করছি তৃণমূলের রদবদল নিয়ে। তৃণমূলের রদবদল কিন্তু এইবার যেভাবে যাবে, কারা যাচ্ছেন কারা পদ পাচ্ছেন না এরকম একটা আভাস তো আমরা দিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই কারা আসছেন নতুন করে। তবে যে খবরটা আমরা পেয়েছি সে খবরটা হচ্ছে যে তৃণমূলে যারা আসছেন, মানে সংগঠনে যারা আসছেন, তারা কিন্তু অনেক বেশি মানে আধুনিক মনস্ক হবেন, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। অনেক ঝকঝকে মুখ আসবে, এটাও খবর পাওয়া যাচ্ছে। এবং সংগঠনে যারা দক্ষ সেই রকম মানুষদেরই কিন্তু এবার আনা হচ্ছে, কারণ এইবার আর ওই মুখ চাওয়া চাই গল্পটা চলবে না। কেন বলছি আপনাদেরকে, এই আগেই বলেছিলাম প্রথমে যে সভাপতি তার পছন্দের লোকদের নিয়োগ করেন তার কমিটিতে, এবার বোধহয় সেটা আর হচ্ছে না। এবার আর সভাপতি তার পছন্দের লোকদের নিয়োগ করবেন তার কমিটিতে, এই রকমটা বোধহয় হবে না। কারণ দল পরিষ্কার নির্দেশ দিয়েছে যে যারা নিজেদের কাজকে প্রমাণ করতে পেরেছে তারাই দলটা চালাবে, তারাই সংগঠনে থাকবে, তারাই বিভিন্ন কমিটিতে থাকবে। আসলে দল বারবার বলছে, তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে পারফরমেন্সটাই শেষ কথা। আবার রিপিট করছি, পারফরমেন্সটাই শেষ কথা। আনুগত্য বা কারুর অনুগামী হয়ে চললে, কারুর বাড়ির বাজার করে দিলে, দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ বললে পদ পাওয়া যাবে না, এটা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাই এই দাদা দিদিদের অনুগামীদের বোধহয় দিন শেষ হতে চলেছে। তাই নতুন একটা তৃণমূলকে দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। তার মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলে রাখি, আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি সে তথ্যগুলো একেবারে 100% অথেন্টিক। শুধুমাত্র যারা তথ্য দিয়েছেন তাদের নামটা বলা যাবে না, তারা নিষেধ করেছেন, এবং নাম বললে তারা বিপদে পড়তে পারেন, সেই কারণেই আমরা কিন্তু তাদের নাম বলছি না। কিন্তু তথ্যগুলো নিয়ে কোনো ভুল নেই। আমরা যে সূত্রের খবর দিই, সূত্রের নাম গোপন করি, সত্যটা গোপন করি না। তাই যে তথ্য দিলাম হয়তো আগামী দিনে আপনাদের কাছে সেটাই পরিস্ফুট হয়ে যাবে। একটা কথা বলে রাখি, আগামীকাল সকালবেলা আমাদের যে মুখোমুখি অনুষ্ঠানটা হয়
সেই মুখোমুখি অনুষ্ঠানে ভোটের রেজাল্ট এবং এই তৃণমূলের রদবদল এই নিয়ে কিন্তু কথা বলতে আপনাদের সামনে আসবেন তৃণমূলের অন্যতম মুখপাত্র রিজু দত্ত। রিজু দত্ত আমাদের স্টুডিওতে আসছেন, তার মুখ থেকে আমরা শুনবো তৃণমূলের রদবদল নিয়ে কি ভাবছে এবং ভোটের যে রেজাল্ট, আজ যে রেজাল্ট আপনাদের সামনে আসবে সেই রেজাল্ট নিয়েও তার সাথে আলোচনা করব। আর আজ রাত 8টায়, আমরা যেমন 9টায় শুরু করতাম ওপেন ফোরাম, এখন শুরু হবে রাত 8টায়। রাত 8টায় আপনারা যথারীতি দেখতে পাবেন ওপেন ফোরাম, এবং ওপেন ফোরামে আমরা আলোচনা করব ভোটের রেজাল্ট নিয়ে। আপনারা সরাসরি ফোন করে আপনাদের অভিমত জানাতে পারবেন ওপেন ফোরামে। এই একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে সরাসরি ফোন করে আপনি আপনার মতামত জানাতে পারেন। এই মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে রাত ঠিক 8টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।